থ্যাংক ইউ পারজয়, থ্যাংক ইউ এডরিক। আসসালামু আলাইকুম, সবাইকে আজকের সেশনে স্বাগতম। আহ, আজকে আমরা আয়াটা ইজিপিএস সেশনটা 3টা ভাগে ভাগ করেছি। প্রথম পার্টে আমরা আলোচনা করব আয়াটা ইজিপে জিনিসটা কি এবং এটা কিভাবে কাস্টমার পোর্টালের মাধ্যমে আপনি সাবমিট করবেন যদি আপনি আয়াটা ইজিপে ইউজ করতে চান। দ্বিতীয় ধাপে হচ্ছে যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আপনাদেরকে গাইড করবে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে আয়াটা ইজিপে অ্যাকাউন্ট। এবং থার্ড অপশনটা হচ্ছে আপনি কিভাবে টিকিট ইস্যু করবেন, কিভাবে টাকা টপ আপ করবেন এবং রিফান্ড ভয়েড প্রসেস, এগুলো আমরা শো করব। সো প্রথমেই শুরু করছি প্রথম ভাগে আমরা বিস্তারিত আলোচনা করব আয়াটা ইজিপে সম্পর্কে এবং এটা কিভাবে কাস্টমার পোর্টালের মাধ্যমে সাবস্ক্রাইব করতে হয় সেই অপশনগুলো। সো চেষ্টা করবো এই টপিক গুলো কভার করার জন্য আইআইটা ইজিপে এবং কিভাবে আপনি আইআইটা ইজিপে কাস্টমার পোর্টালের মাধ্যমে সাবস্ক্রাইব করবেন, কিভাবে ওপেন করবেন অ্যাকাউন্ট, এবং কোনো যদি হেল্পের প্রয়োজন হয় কাস্টমার পোর্টালে কিভাবে আপনি হেল্প সাপোর্ট নিতে পারেন সেই অপশন গুলো শো করব। এবং আইআইটা ইজিপে অ্যাকাউন্ট ওপেনিং এই পার্টটা কভার করবেন হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যারা আছেন ওনারা কভার করবেন। তারপরে আবার আমরা বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপডেট করবেন, অ্যাড ফান্ড করবেন, টিকিট ইস্যু করবেন, ভয়েড রিফান্ড, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। সো আইআইটা ইজিপে আসলে জিনিসটা কি? সো আইআইটা ইজিপে হচ্ছে এটা হচ্ছে একটা ভলেন্টারি পেমেন্ট অপশন সব আইআইটা অ্যাক্রিডিটেশন সার্ভিসের জন্য। আপনারা জানেন যে আগে মাত্র একটা অ্যাক্রিডিটেশন সার্ভিস ছিল, এখন 3টা অ্যাক্রিডিটেশন সার্ভিস। এটা হচ্ছে গো স্ট্যান্ডার্ড, গ্লোবাল, গো লাইট। সো এই 3টা অ্যাক্রিডিটেশন মডেলে আইআইটা ইজিপে আছে। সো এটা ভলেন্টারি অপশন এবং অল্টারনেটিভ পেমেন্ট সলিউশন। অল্টারনেটিভ পেমেন্ট সলিউশন কেন বলছি, কারণ আগে শুধু দুইভাবে টিকিট ইস্যু করা যেত, একটা হচ্ছে ফর্ম অফ পেমেন্ট ক্যাশ আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড। সো আইআইটা ইজিপে এটা নতুন ভাবে যুক্ত হয়েছে। সো এটা একটা এডিশনাল পেমেন্ট মেথড ফর টিকিট ইস্যুয়েন্স ফর দ্য অল থ্রি অ্যাক্রিডিটেশন মডেলস। তো যে জিনিসটা এখানে বলেছিলাম যে আইআইটা ইজিপে 3 ধরনের অ্যাক্রিডিটেশন মডেলই আছে, সেটা হচ্ছে গো লাইট, গো স্ট্যান্ডার্ড এবং গো গ্লোবাল। এবং একটা জিনিস মনে রাখতে হবে, আপনি আইআইটা ইজিপে টিকিট ইস্যু করবেন, কিন্তু এখানে আপনাকে যেটা করতে হবে যে টিকিটিং অথরিটি এবং ক্যাপিং, এগুলো আপনাকে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করতে হবে যে এগুলো ক্যাপিং আইআইটা ইজিপে টিকিট ইস্যু করার জন্য। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনি কিভাবে কাস্টমার পোর্টালের মাধ্যমে আয়াটা ইজিপে সাবস্ক্রাইব করতে পারেন এবং কিভাবে প্রসেসটা ধাপে ধাপে যাবে। সো প্রথমে আমাদের কাস্টমার পোর্টালে লগ ইন করতে হবে এবং একটা জিনিস এখানে মনে রাখতে হবে, আয়াটা ইজিপে সার্ভিসের জন্য আপনাকে অবশ্যই ইউজারকে, কাস্টমার পোর্টাল ইউজারকে অ্যাডমিনিস্ট্রেটর এবং লিগ্যাল অথরাইজ সিগনেটরি, এই দুইটা অপশন থাকতে হবে, না হলে আপনি আয়াটা ইজিপে সাবস্ক্রাইব করতে পারবেন না। সো আমরা ধাপে ধাপে পরে দেখাবো যে কিভাবে আপনি দেখবেন যে কাস্টমার পোর্টাল অ্যাডমিনিস্ট্রেটর এবং কিভাবে চেঞ্জ করতে হয় লিগ্যাল অথরাইজ সিগনেটরি, অথবা না থাকলে কিভাবে আপনি লিগ্যাল অথরাইজ সিগনেটরি হবেন। সো আপনি আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে কাস্টমার পোর্টালে লগ ইন করলেন। লগ ইন করার পর আপনি যদি দেখতে চান আপনার কোম্পানির পোর্টাল অ্যাডমিনিস্ট্রেটরের নাম এবং ইমেল আইডি, তাহলে কিভাবে দেখবেন? সেটা দেখতে হলে আপনাকে যেতে হবে কাস্টমার পোর্টাল প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, পোর্টাল অ্যাডমিনিস্ট্রেটর অপশন। এই অপশনে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার কোম্পানির কে পোর্টাল অ্যাডমিনিস্ট্রেটর এবং তার নাম এবং ইমেল আইডি। সো ওটা দেখার পর আপনি যদি মনে করেন যে আপনি কোম্পানির লিগ্যাল অথরাইজ সিগনেটরি কিনা, সো লিগ্যাল অথরাইজ সিগনেটরি দেখতে হলে কিভাবে যেতে হবে? অপশনটা হচ্ছে কাস্টমার পোর্টাল, তারপরে আপনি প্রোফাইলে ক্লিক করবেন, কোম্পানি প্রোফাইল, কোম্পানি প্রোফাইলে ক্লিক করার পরে ওইখানে একটা অপশন আসবে কন্ট্যাক্টস ট্যাব, ওই কন্ট্যাক্টস ট্যাবসে সিলেক্ট করবেন। তারপরে আপনাকে একটা গেটার দেন সাইন আছে, ওই সাইনটাতে ক্লিক করলে আসলে ডিটেলসটা এক্সপান্ড হবে। সো ওইখানে শো করলে দেখা যাবে যে 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 ডিসপ্লে গুলো শো করবে ওখান থেকে আপনি দেখতে পারবেন যে সেই লিগ্যাল অথরাইজ সিগনেটরি কিনা। পরবর্তী স্লাইডে তাই দেখাবো। সো যেটা বলেছিলাম যে আইআইটা ইজিপি এর জন্য অবশ্যই পোর্টাল অ্যাডমিনিস্ট্রেটর এবং লিগ্যাল অথরাইজ সিগনেটরি হতে হবে।
সো আমরা একটু দেখে নিই যে কিভাবে আপনি দেখবেন যে লিগ্যাল অথরাইজ সিগনেটরি। সো প্রোফাইল, প্রথমে প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে কোম্পানি প্রোফাইলে ক্লিক করলাম। তারপরে এখান থেকে অ্যাপ্রুভ অ্যাডমিন। সো অ্যাপ্রুভ অ্যাডমিনের গ্রেটার দেন সাইনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সব অপশন গুলো দেখাবে সে কি ধরনের কন্টাক্ট বা কি ধরনের সার্ভিস তার আছে। আপনারা দেখেন যে ওখানে নাম্বার 2 দেয়া আছে, লিগ্যাল অথরাইজ সিগনেটরি। এই বক্সটাতে কোনো টিক দেওয়া নাই, তার মানে হচ্ছে এই কন্ট্রাক্টটা লিগ্যাল অথরাইজ সিগনেটরি না। সো এটাকে যদি লিগ্যাল অথরাইজ সিগনেটরি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে আগে এডিট বাটনে ক্লিক করতে হবে। সো আপনি এখানে এই এডিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে লিগ্যাল অথরাইজ সিগনেটরি বক্সে টিক দিবেন, তারপরে আপনি সেভ করবেন। তাহলে সেভ করার পরে হয়ে গেল কি, তাহলে আপনি হচ্ছেন কোম্পানির পোর্টাল অ্যাডমিনিস্ট্রেটর অ্যাজ ওয়েল এজ দ্য লিগ্যাল অথরাইজ সিগনেটরি। সো আপনার যখন এই দুটো সেট হয়ে গেল, পোর্টাল অ্যাডমিন এবং লিগ্যাল অথরাইজ সিগনেটরি, তারপরে আপনাকে একটা ইজি পে অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য কাস্টমার পোর্টালের মাধ্যমে রিকোয়েস্ট সাবমিট করতে হবে। তো রিকোয়েস্ট সাবমিট আপনি কিভাবে করবেন, সেটা হচ্ছে প্রথমে লগ ইন করার পরে সার্ভিস নাম্বার 1, তারপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দুইটা ট্যাব থাকবে, একটা হচ্ছে মাই সার্ভিস, একটা হচ্ছে অ্যাভেলেবল সার্ভিস। আপনি অ্যাভেলেবল সার্ভিসে ক্লিক করবেন। অ্যাভেলেবল সার্ভিসে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আয়াটা ইজি পে এবং তারপরে এখানে থাকবে ওপেন আয়াটা ইজি পে অ্যাকাউন্ট। সো আপনাকে ক্লিক করতে হবে ওপেন আয়াটা ইজি পে অ্যাকাউন্ট, তারপরে এখানে নাম্বার 4 এ কনফার্ম করতে হবে। সো আপনি যখন কনফার্ম করবেন তাহলে আপনার এই সার্ভিস রিকোয়েস্টটা কমপ্লিট হয়ে যাবে। সো কমপ্লিট হওয়ার পরে পরবর্তী পেজে আমরা যাই। আগে ছিলাম আমরা অ্যাভেলেবল সার্ভিস থেকে এখন মাই সার্ভিসে চলে আসছে এবং আয়াটা ইজি পে অপশনটা। সো যখন এরপরে আপনি মাই সার্ভিসে ক্লিক করবেন, তারপরে আয়াটা ইজি পে অপশন থেকে গো টু সার্ভিসে ক্লিক করবেন। যখন আপনি গো টু সার্ভিসে ক্লিক করবেন তখন সিস্টেম আপনাকে আয়াটা ইজি পে টার্মস এন্ড কন্ডিশন এগুলো শো করবে এবং আপনাকে ওগুলো টার্মস এন্ড কন্ডিশনের সবার লাস্টে আপনি ডাউনলোড করে রাখতে পারেন টার্মস এন্ড কন্ডিশন। তারপরে ওই অপশনে আপনাকে এগ্রি করতে হবে টার্মস এন্ড কন্ডিশনে। যখনই আপনি টার্মস এন্ড কন্ডিশনে এগ্রি করবেন সিস্টেম একটু সময় নিয়ে একটা অটোমেটিক কেস নাম্বার আপনাকে শো করবে। ওই কেস নাম্বারটা হচ্ছে আপনার আয়াটা ইজি পে অ্যাকাউন্ট। সো যখনই আপনি একটা আয়াটা ইজি পে অ্যাকাউন্টটা চলে আস, মানে কেস নাম্বারটা যখন শো করবে তখন রিকোয়েস্টটা আমাদের কাছে চলে আসবে যে আপনি আয়াটা ইজি পে অ্যাকাউন্টের ব্যাপারে ইন্টারেস্টেড। সো এরপরে পরবর্তীতে ধাপ যখন আপনি সাবমিট করবেন, এটার একটা ইন্টিমেশন, একটা ইনফরমেশন চলে যাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছে যে এই এজেন্সি ইন্টারেস্টেড আয়াটা ইজি পে অ্যাকাউন্টের জন্য। তারপর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ আপনাদের সাথে কমিউনিকেট করবে আয়াটা ইজি পে অ্যাকাউন্টের রিকোয়ারমেন্ট এবং ওপেনিং প্রসেসেস এর ব্যাপারে। সো যখন আপনি আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলবেন, এর পরবর্তী ধাপটা আয়াটা আপনাকে জানাবে। সো আয়াটা ইজিপি অ্যাকাউন্ট ওপেনিংটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। সো প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করার পরে পুরো রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে হবে। পুরো রিকোয়ারমেন্ট ফুলফিল করলে দেন আয়াটা ইজিপি অ্যাকাউন্ট ওপেন হবে। এর আগে ওপেন হবে না। সো এই পর্যন্ত আমরা কেস ক্রিয়েট করলাম। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছে রিকোয়েস্ট গেল। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আপনাদের সাথে যোগাযোগ করবেন অ্যাকাউন্ট ওপেনিং এর ব্যাপারে। সো আপনি যদি কোনো কিছু জানতে চান একটা ইজি পে অ্যাকাউন্ট ওপেন কিভাবে করতে হয় কাস্টমার পোর্টালের কোনো ইনফরমেশন যদি দরকার হয়, তাহলে কাস্টমার পোর্টালে লগইন করার পরে সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পরে এখানে অ্যাডভান্স সার্চ অপশন আছে। অ্যাডভান্স সার্চ অপশন থেকে আপনি যদি লিখেন হাউ ক্যান আই ওপেন এ আয়াটা ইজি পে অ্যাকাউন্ট, দেন সার্চ, তারপরে পরবর্তী পেজগুলো আপনাকে দেখাবে যে কিভাবে আয়াটা ইজিপে অ্যাকাউন্ট ওপেন করতে হয় কাস্টমার পোর্টালের মাধ্যমে। আহ, এই হচ্ছে আমাদের প্রথম ধাপ। প্রথম ধাপটা যেটা এক্সপ্লেন করলাম, আয়াটা ইজিপে কি এবং কিভাবে কাস্টমার পোর্টালের মাধ্যমে আয়াটা ইজিপে রিকোয়েস্ট করতে হয় এবং অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য যেসব ধাপ আপনাকে অবলম্বন করতে হবে এগুলো বর্ণনা করলাম। এই এই মুহূর্তে আমি এখন যেটা করব, এখন আমি ট্রান্সফার করে দিব স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশকে। উনারা এক্সপ্লেন করবেন যে কিভাবে আয়াটা ইজি পে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং ফর্ম ফর্ম এন্ড অ্যাকাউন্ট ওপেনিং এর ফর্মালিটিস গুলো ওনারা আপনাকে এক্সপ্লেন করবেন।
আর সবাইকে একটা রিকোয়েস্ট করছি, কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে আপনারা কোশ্চেন লিখতে পারেন। আমাদের ডেডিকেটেড যারা আছেন এই ব্যাপারে, এক্সপার্ট যারা আছেন তারা আপনাদেরকে অ্যান্সার করবেন চ্যাট বক্সের মাধ্যমে। সো আমি হ্যান্ড ওভার করছি আরেফিন ভাই এবং ইরফান ভাইয়ের কাছে। সো আপনারা প্লিজ যদি পরবর্তী। ধন্যবাদ জাহিদ ভাই, ধন্যবাদ সকল সম্মানিত এজেন্ট সদস্যজনকে। আমরা সরাসরি অ্যাকাউন্ট ওপেনিং পার্টে চলে যাচ্ছি। আমার কলিগ ইরফান আহমেদ, সে আপনাদেরকে সরাসরি এখন এক্সপ্লেন করবেন অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস এন্ড প্রসিডিউর নিয়ে। ইরফান, ওভার টু ইউ। আমি শুনতে পাচ্ছেন? Hello, am I audible? Yes, we can hear Irfan, you. are you yeah, can you come closer to the mic so that we can hear you clearly? Yes, yes. And now better. Irfan, now better. Okay, We can hear you. okay. So let me start. আচ্ছা, তো আমরা শুরু করছি হচ্ছে বেসিক্যালি অ্যাকাউন্ট ওপেনিং প্যাকটা নিয়ে, যে কিভাবে অ্যাকাউন্ট ওপেনিং প্যাকটা আমরা ফিল আপ করবো। সো অলরেডি আমরা একটা গাইডলাইন রেডি করেছি যেখানে লেখা আছে যে কি কি ডকুমেন্ট একটা ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। এই ডকুমেন্টটা ডিপেন্ড করছে হচ্ছে যে ক্লায়েন্টের এন্টিটি টাইপের উপর, মানে হচ্ছে তারটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি নাকি আপনার পার্টনারশিপ ব্যবসা, মানে অংশীদারি ব্যবসা নাকি এক মালিকানা ব্যবসা, ওই অনুযায়ী আপনাদের ডকুমেন্টগুলো ভিন্ন থাকে। কিন্তু আপনাদের ব্যাংক ফর্মগুলো অলমোস্ট সিমিলার থাকবে। আমরা আপনাকে এখন অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা একটু তাড়াতাড়ি করে দেখাবো। এই অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা 19 পাতার হয়। প্রথম 9 পাতা হয় হচ্ছে আপনাদের বেসিক, যেখানে লেখালেখি করতে হয়। পরের পাতাগুলো হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন গুলো। সো আমরা একটু 2 নম্বর পাতা যাই। এখানে দেখেন যে কমপ্লিটলি লেখা আছে যে কোন জায়গাটাতে কি লিখতে হবে। সো আপনার ইংলিশ নাম অথবা বাংলা নাম, এটা হচ্ছে কোম্পানির নামটা লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনার কোম্পানি হলে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন অনুযায়ী হবে। আপনারা যদি এক মালিকানা হন ট্রেড লাইসেন্স অনুযায়ী হবে। রেজিস্টার অ্যাড্রেস, এগুলো কিন্তু আপনাদের ট্রেড লাইসেন্সে লেখা থাকে, আবার কোম্পানি হলে টিন সার্টিফিকেটে লেখা থাকে। কন্ট্যাক্ট পারসন হচ্ছে কে, কাকে ব্যাংক হচ্ছে কন্ট্যাক্ট করবে, সেটা আপনার মালিক নিজে হতে পারে, অথবা সিগনেটারি হতে পারে, অথবা হচ্ছে কোম্পানির এমন কোনো ইন্ডিভিজুয়াল যাকে আপনারা অ্যাসাইন করছেন হচ্ছে এই ধরনের কন্ট্যাক্ট করার জন্য। সো ওনাদের ইনফরমেশনগুলো এখানে থাকবে। সেকশন 2-তে হচ্ছে যে আপনাদের ওই কোম্পানির যে নামটা, যেই নামটা উপরে লেখা হচ্ছে ওই নামেই আর কি নিচে দেওয়া হচ্ছে, কারণ এই নামেই কোম্পানির অ্যাকাউন্ট ওপেন করা হবে। তো এটা আমরা এখানে লিখছি। পরের পাতা যাই। এই পাতাটা আমরা ইগনোর করব, এখানে আয়াটার কোনো অ্যাক্টিভিটি নেই। এটা হচ্ছে স্ট্রেট টু ব্যাংকিং এর জন্য, এটা আমরা এখন ইগনোর করছি। পরের পাতাটা যাচ্ছি। এই পাতাটা হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট। সেকশন 4 এ বেসিক্যালি হচ্ছে যে দেখেন এখানে বক্স করেই দিয়ে দিয়েছে যে কিসের বেসিসে এই ইনফরমেশনগুলো দেওয়া যাবে। যেখানে ট্রেড লাইসেন্সের ঘর, ওখানে ট্রেড লাইসেন্সের ইনফরমেশন লিখতে হবে। যেখানে টিন সার্টিফিকেটের ঘর, টিন সার্টিফিকেট নাম্বারটা লিখতে হবে, যেটা 12 ডিজিটের 3 নাম্বারটা। তারপর হচ্ছে যে আপনার যদি কোম্পানি হয়ে থাকে, মানে হচ্ছে এক মালিকানা থেকে যৌথ মূলধন ব্যবসায়ী হয়ে থাকে, তাহলে আরজেসি অনুযায়ী যে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন নাম্বারটা ওইটা এখানে লিখবেন। সো এখানে এরকমই ঘরগুলা। সেকশন 4 এর নিচের দিকে ঘরটা ফিল আপ করাই আছে, সো এখানে আপনাদের কিছু ফিল আপ করতে হচ্ছে না। এখানে ডিক্লারেশনের ঘরটা হচ্ছে যে বেসিক্যালি আপনার অ্যাকাউন্টের যে সিগনেটারি ম্যাট্রিক্সটা কিরকম হচ্ছে, মানে আপনার যদি কোম্পানি হয়ে থাকে, আপনার যদি অনেকজন ডিরেক্টর থাকে, লেটস সে 3 জন বা 4 জন ডিরেক্টর, তাহলে আপনাদের মালিকরা কি 2 জন বা 3 জন ওরা কি যৌথভাবে সাইন করবে নাকি যে কোনো একজন সাইন করবে? তো ওইটা আপনার বোর্ড রেজলিউশন অনুযায়ী এখানে আর কি সাইন করা হবে। যদি একজন মালিক থাকে, একজন মালিকের নাম ঠিকানা এখানে লেখা হবে এবং সাইন করা হবে। মনে রাখবেন যদি মালিক একজন হয় 4টা সাইন করা দরকার নেই, একটা সাইন করলেই হচ্ছে। পরের পাতায় যাই। পরের পাতাটা হচ্ছে যে এখানে আপনাদের খালি সাইন করে নিতে হবে। এই পাতাগুলো তো অলরেডি ফিল আপ করা আছে, এখানে আমরা এটাতে একটা সাইন দিয়ে দিব। তারপর যেখানে যেখানে হচ্ছে যে কোম্পানির নাম এবং তারিখ লেখা, এগুলো আমরা লিখছি।
পরের পাতায় যাই। এখানে খালি, এখানে কিছু করতে হচ্ছে না। পরের পাতায় যাচ্ছি। এই পাতাগুলো অ্যাকচুয়ালি জাস্ট সাইন করলেই হচ্ছে। আমরা 4 নম্বর পাতায় যেভাবে সাইন করলাম, যদি একজন মালিক থাকে একজন সাইন করবে, যদি 2 জন 3 জন মালিক থাকে বা 2 জন 3 জন সিগনেটারি থাকে ওরা সাইন করবে। এই পাতা সাইন, এর পরের পাতা যাচ্ছি, এখানেও সাইন করবে। দ্যাটস ইট, সাইনিং এর পার্ট এখানে পর্যন্ত ডান। এবার আমরা হচ্ছে নিচে যাই, আমরা হচ্ছে একদম লাস্টের আগের পাতাটা যাচ্ছি। এই পাতাগুলোতে কোনো সিল সাইন লাগবে না আপনাদের, এখানে খালি টার্মস এন্ড কন্ডিশন গুলো যাচ্ছি। আমরা 18 নম্বর পেজে যাচ্ছি প্লিজ। এগুলো জাস্ট টার্মস এন্ড কন্ডিশন গুলো, এগুলো আপনারা পড়ে দেখবেন, কিন্তু এখানে কোনো সাইন লাগছে না। আচ্ছা, এই পাতাটা এটাকে বলে পার্সোনাল ইনফরমেশন ফর্ম। পার্সোনাল ইনফরমেশন ফর্ম হচ্ছে যে যদি কোম্পানির মালিক, সিগনেটারি, তারপর শেয়ার হোল্ডার, এদের ইনফরমেশন গুলো আমরা এখানে নেই। এটা হচ্ছে প্রতিটা মানুষের জন্য একটা করে পার্সোনাল ইনফরমেশন ফর্ম হবে। এক মালিকানা ব্যবসা হলে শুধু একজন মালিকের জন্য পার্সোনাল ইনফরমেশন ফর্ম হয়, যেটাকে আমরা শর্টে বলি পিআইএফ ফর্ম। যদি কোম্পানিতে ডিরেক্টর থাকে 2 জন 3 জন ডিরেক্টর, অথবা পার্টনার থাকে 2 জন 3 জন, তাহলে প্রত্যেকটা পার্টনার বা প্রতিটা ডিরেক্টরের জন্য একটা করে পার্সোনাল ইনফরমেশন ফর্ম হবে। এটা পুরোপুরি ভাবে আপনাদের ফিল আপ করতে হবে, খালি ফর্ম ব্যাংক অ্যাকসেপ্ট করতে পারবে না। তো এখানে যেমন দেখছেন যে কোম্পানির নাম, অ্যাকাউন্ট টাইটেল হচ্ছে কোম্পানির নাম, তো মালিক এখানে কোম্পানির নামটা লিখতে হবে। নেম অফ ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে যেই ব্যক্তিটার ফর্ম এটা, ওনার নাম লিখতে হবে। নিচে হচ্ছে ওনার রিলেশন, উনি যদি ডিরেক্টর থাকে টিক দিবে, এক মালিকানা থাকলে দেখুন সোল প্রপাইটার, এখানে টিক দিবে। উনি যদি অথরাইজ সিগনেটারি বা অ্যাকাউন্ট সিগনেটারি হয় ওখানে টিক দিবে। ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউসের নেম, হাজবেন্ড বা ওয়াইফ ওখানে লিখবে। ন্যাশনালিটি আপনাদের বাংলাদেশি হলে বাংলাদেশি নাম লিখবেন। আপনাদের রেসিডেন্স স্ট্যাটাসটা লিখতে হবে, যদি আপনি দেশে থাকেন, আপনার অ্যাড্রেসটা দেশে হয় তাহলে রেসিডেন্ট, বাইরে থাকলে নন রেসিডেন্ট। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী হয়ে থাকে। নোট রাখবেন যে বাংলাদেশি মানুষ হয়ে থাকলে আমরা তার ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ডটাই খালি অ্যাকসেপ্ট করি, পাসপোর্ট কপিটা অ্যাকসেপ্ট হবে না। আবার যদি আপনারা যদি ফরেনার হয়ে থাকে আপনাদের মধ্যে কেউ, তাহলে হচ্ছে যে পাসপোর্ট কপি তখন আমরা অ্যাকসেপ্ট করব। আপনাদের এখানে হচ্ছে জেন্ডারটা লিখতে হবে, মেল বা ফিমেল, ওভাবে টিক দিবেন। অকুপেশনটা হচ্ছে যে যেভাবে এখানে লেখা আছে যে ম্যানেজিং ডাইরেক্টর অথবা সিইও অথবা প্রোপাইটার, এটা এখানে লিখবেন। নিচে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা লিখতে হয়, এই জিনিসগুলো আপনারা লিখে নেবেন এনআইডি কার্ড অনুযায়ী। আপনাদের যদি স্মার্ট এনআইডি কার্ড থাকে নতুনটা অনুযায়ী লিখবেন, যদি পুরানটা থাকে পুরান অনুযায়ী লিখবেন। তার নিচে হচ্ছে ইলেকট্রনিক ট্যাক্স আইডি নাম্বার, এটা হচ্ছে আপনাদের ইটিন নাম্বারটা, যেটা 12 ডিজিটের, ওই ইটিন নাম্বারটা এখানে লিখতে হবে। তার নিচে যাচ্ছি 15, 16, 17, এই জিনিস 15, 16 হচ্ছে প্রেসিডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। নোট রাখবেন আপনি অ্যাড্রেসটা যেটাই মেনশন করেন, এই অ্যাড্রেসটা যেন আপনার কোনো ডকুমেন্ট দ্বারা প্রমাণ করা যায়। যেমন আমার ক্ষেত্রে আমি পার্মানেন্ট অ্যাড্রেসটা আমার এনআইডি কার্ডের সাথে মিলে, তো আমি ওই অ্যাড্রেসটা এখানে লিখবো। আপনার প্রেসিডেন্ট অ্যাড্রেস যদি ভিন্ন হয়ে থাকে ওই অনুযায়ী আমাকে একটা ডকুমেন্ট দিবেন, সেটা আপনার ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ফোন বিল, এরকম কিছু হতে পারে। ঠিকানাটা যেন আমরা ভেরিফাই করতে পারি, এরকম ডকুমেন্ট যেন থাকে। আচ্ছা, তারপর হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এই জিনিসগুলো আমরা লিখবো। এটা মেক শিওর করবেন যে এগুলো সব টাইপ করছেন, কারণ হাতে লিখলে অনেক সময় ভুল লেখা হয় বা লেখা ঠিকমতো বোঝা যায় না। সো এগুলো আমরা মেনশন করব। উপরে আমরা একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে ফটো। নোট রাখবেন যে আপনাদের এই ছবিটা হচ্ছে ফর্মটা যখন প্রিন্ট করবেন তখন আপনাদের এটাতে ছবিটা পেস্ট করে দিতে হবে। আপনারা স্ট্যাপলার করবেন না, এটা হচ্ছে ছবিটা এদের স্কচ টেপ দিয়ে অথবা আঠা দিয়ে পেস্ট করে দিবেন। যদি আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হয় ছবিটা আলাদা করে দিলে হবে, বা ছবির পিছে যার ছবি তার নামটা লিখে দিবেন। পরের পাতায় যাই। আচ্ছা, পরের পাতাটা এখানে হচ্ছে যে যতজন সিগনেটারি ততজন সাইন করবেন। নোট রাখবেন যে পার্সোনাল ইনফরমেশন ফর্মটা হতে পারে মিস্টার এ, কিন্তু যদি এই অ্যাকাউন্টের সিগনেটারি যদি মিস্টার বি হয়ে থাকে তাহলে এই সবগুলো ফর্ম হচ্ছে ওই সিগনেটারি খালি সাইন করবে, এটা অন্য কেউ সাইন করার অথরিটি নেই। এখন ওপেনিং ফর্ম এটাই শেষ। পরের কোনো অ্যাটাচমেন্ট থাকলে প্লিজ ওপেন করবেন। এই গাইডলাইনটা আপনাদের জন্য প্রিপেয়ার করা হয়েছে যে এতক্ষণ আমি যা বললাম এইটারই আরেকটা ছবি দেখিয়ে আমি একটা গাইডলাইন রেডি করেছি। আমরা যদি এই ডকুমেন্টের পরের পাতাটা যাই, এখানে বেসিক্যালি বলে দিচ্ছে যে কি কি পেজে সাইন করতে হবে, কে সাইন করতে পারবে, কোন কোম্পানির জন্য কোন ডকুমেন্টটা ভ্যালিড,
এবং ডকুমেন্টগুলো কোথায় সাবমিট করবেন এই সব কিছু এখানে দেয়া আছে। পরের পাতাটা একটু যাই। এই ডকুমেন্টগুলো যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে আপনার কোম্পানি যেরকমই হোক, সেটা এক মালিকানা, অংশীদারি বা যৌথ মূলধনী ব্যবসায়ী হয়ে থাকুক, সবার জন্য এই ডকুমেন্টগুলো ম্যান্ডেটরি। অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, পার্সোনাল ইনফরমেশন ফর্ম, তারপর সিগনেচার কার্ড, ফ্যাটকা ফর্ম, এনআইডি কার্ড বা পাসপোর্ট কপি, পাসপোর্ট সাইজ ছবি, আপনাদের গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট অথবা হচ্ছে যে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট অথবা অডিটেড ফিনান্সিয়াল রিপোর্ট, তিনটার যে কোনো একটা, আপনাদের ইটিন সার্টিফিকেট, আপনাদের ভ্যালিড ট্রেড লাইসেন্স, তারপর হচ্ছে যে ট্রাভেল এজেন্সি ডকুমেন্ট যেমন হচ্ছে আয়াটা সার্টিফিকেট, অ্যাটআপ সার্টিফিকেট, ট্রাভেল এজেন্সি সার্টিফিকেট। এটার মধ্যে অনেকে থাকতে পারে যে অ্যাটআপ সার্টিফিকেট নাই, ওই ক্ষেত্রে বাকি দুটো দিলেই হবে, বাট এটাতে ভ্যালিডিটি থাকতে হবে। পরের পাতায় যাই। এখানে আমি মেনশন করেছি আপনার এন্টিটি টাইপ অনুযায়ী কোন কোন ডকুমেন্ট লাগবে। এক মালিকানার ক্ষেত্রে দেখেন নমিনি ফর্ম এবং ট্রেড লাইসেন্স লাগবে, যেটা কিন্তু আবার অন্য কোনো এন্টিটির ক্ষেত্রে লাগবে না। পার্টনারশিপ কোম্পানি, অংশীদারি ব্যবসাদের ক্ষেত্রে মেক শিওর করতে হবে আপনার এন্টিটিটা আরজেসি দ্বারা সার্টিফাইড। ঠিক আছে, আপনার আরজেসি তে আপনার রেজিস্টার্ড না হলে অংশীদারি ব্যবসার অ্যাকাউন্ট এসবিতে খোলা যাবে না। সো আপনাদের এই ডকুমেন্টগুলো থাকতে হবে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ওই যে মেমোরেন্ডামের আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন থাকতে হবে, যেটাকে আমরা শর্টে বলি এমওএ। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন থাকতে হবে, ফর্ম 12 থাকতে হবে যেটাতে ডিরেক্টরদের লিস্ট দেখায়, শিডিউল 10 থাকতে হবে যেটাতে শেয়ার হোল্ডারদের লিস্ট দেখায়, এবং যদি আপনার কোম্পানিকে অন্য কোনো কোম্পানি ওন করে থাকে শেয়ার হোল্ডিং ডকুমেন্ট দিতে হবে। এই জিনিসগুলো সব এই লিস্টে দেয়া আছে। পরের পাতা যাই। আচ্ছা, এখানে বেসিক্যালি এইটাই কোশ্চেন অ্যান্সার করা হচ্ছে যে কোন পাতায় কি ফিল আপ করবো। পরের পাতায় যাচ্ছি। আপনারা যদি এই জিনিসটা একটু পড়ে দেখেন যে এক্স্যাক্টলি কোথায় কি লিখবো, কোন ডকুমেন্টের বেসিসে লিখবো, একবার পড়লে আপনি এটা বুঝতে পারবেন। আপনাদের যত কোশ্চেন যখন ফর্ম ফিল আপ করা থাকবে, এই গাইডলাইনটা যদি আপনি চেক করেন, তখন আপনি এটা দেখলে আপনার ফর্মটা ফিল আপ করা ইজি হবে। এটা দেখলে মনে হবে যে একজন মানুষ আপনাকে প্রতিটা কোশ্চেনে অ্যান্সার করে দিচ্ছে। প্রতিটা পয়েন্ট আমি টিক চিহ্ন দিয়ে দিয়ে বলে দিয়েছি সবুজ লেখাটায় যে এই ফর্মটার লেখাটা কোথা থেকে লিখবেন, কতটুকু লিখবেন, এবং কতটুকু লেখা অ্যাকসেপ্ট করা যাবে বা অ্যাকসেপ্ট করা যাবে না। তো সবগুলো এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। পরের পাতা যাই। এই সেম যা যা আমরা ফার্স্টে বলে দিয়েছি অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের বিভিন্ন পার্টগুলো, তো এগুলো সব এখানে মেনশন করা আছে। নেক্সট, সেম এখানেও কোথায় কি ফিল আপ করতে হবে এগুলো লেখা। পরের পাতায় যাচ্ছি আমরা। এগুলো সেম, আমরা আর 2-3টা পাতা একটু পার করি। যাচ্ছি এর পরেরটা, এটাও পার করলাম। আচ্ছা, এটা হচ্ছে সিগনেচার। এটা হচ্ছে আপনাদেরকে ওই যে আয়াটা টার্মস এন্ড কন্ডিশনে দুইটা আলাদা পাতা দেওয়া হয়, ওই পাতার সিগনেচারের পার্টটা সাইন করে দিবেন। খালি পেজ 2তেই সাইন করতে হবে, আপনারা ফর্মটা দেখলেই বুঝতে পারবেন। পরের পাতায় যাচ্ছি। এটা হচ্ছে বোর্ড রেজুলেশন। অংশীদারি ব্যবসা মানে পার্টনারশিপ বিজনেস এবং হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা মানে হচ্ছে লিমিটেড কোম্পানি, আপনাদের ক্ষেত্রে বোর্ড রেজুলেশন দিতে হবে। বোর্ড রেজুলেশনের ক্ষেত্রে হচ্ছে যে একটা কোম্পানি যে ডিসাইড করছে, ডিরেক্টররা বসে যে ডিসাইড করছে যে আমরা আয়াটার সাথে একটা অ্যাকাউন্ট ওপেন করব, এই রেজুলেশনটাই এরকম হয়ে থাকে। আমরা যখন আপনাকে আয়াটার অ্যাকাউন্ট ওপেনিং এর ডকুমেন্টগুলো দিব, আমরা তো আপনাকে একটা হচ্ছে চেক লিস্ট দিব এবং ফর্মগুলো দিব, রাইট? সো ওইখানে আমরা এই রেজুলেশনটার একটা টেমপ্লেট দিয়ে দিব, এবং এখানে হলুদ হলুদ যে মার্কগুলো দিয়েছি, এই জায়গাগুলো আপনারা আপনাদের নাম অনুযায়ী, কোম্পানির নাম, কোম্পানির ঠিকানা, ডকুমেন্ট অনুযায়ী এখানে ফিল আপ করবেন। দেখেন আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিয়ে লিখে দিয়েছি যে কোথায় কিসের বেসিসে ডকুমেন্টটা আমরা কমপ্লিট করব, তো আপনাদের জন্য ইজি হবে। পরের পাতায় যাচ্ছি। এটা হচ্ছে সিগনেচার কার্ড। সিগনেচার কার্ডে আপনি যে সাইনটা দিবেন, আমরা এক্স্যাক্টলি ওইভাবে করে আপনার সাইনটা আমাদের সিস্টেমে ক্যাপচার করব। আপনার সিগনেচার কার্ডে যদি সিল থাকে, সিলটা আমাদের সিস্টেমে আসবে। যদি সিগনেচার কার্ডের থেকে লেখাটা বাম ডান বেশি হয়ে যায়, আপনার সিগনেচারটা ওইভাবে কেটে যাবে। সো আপনারা মেক শিওর করবেন বক্সের ভিতরে আপনাদের সিগনেচারটা লেখা থাকে। পরের পাতা যাই। এটা হচ্ছে এক মালিকানা ডিক্লারেশন ফর্ম, যেটাকে আমরা বলি সোল প্রপ্রাইটরশিপ ডিক্লারেশন ফর্ম। এরকম একটা ফর্ম দেওয়া হবে, কোথায় কি লিখতে হবে এটা আমি এখানে বক্স করে দিয়েছি। পরের পাতায় যাচ্ছি। এটা হচ্ছে নমিনি ফর্ম, এটা শুধু সোল প্রপ্রাইটরশিপ মানে এক মালিকানা ব্যবসার জন্য প্রযোজ্য। এই ফর্মটা আমাদের পার্সোনাল ইনফরমেশন ফর্মের মতো। আপনারা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সময় একটা নমিনি ফর্ম যখন ক্রিয়েট করেছেন, এটা সেম ভাবে ফিল আপ করতে হবে। কি দেখে কোথা থেকে ইনফরমেশন গুলো দিবেন এটা এখানে লিখে দিয়েছি। পরের পাতা যাই।
এখানে মেনশন করে দিয়েছি যে কোথায় মালিক নিজে সাইন করবে, কোথায় নমিনি নিজে সাইন করবে। পরের পাতায় যাচ্ছি। এটা হচ্ছে ফ্যাটকা ফর্ম। বেসিক্যালি ফ্যাটকা ফর্ম হচ্ছে একটা ফর্ম যেটা আমাদের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ফর্ম, বাট এটা হচ্ছে আইআরএস, আমেরিকার একটা এজেন্সির ফর্ম। ওরা হচ্ছে আমাদের ব্যাংক থেকে একটা রিপোর্টিং চায় বেসিক্যালি যে আপনার কোম্পানি যদি আমেরিকাতে তৈরি হয়ে থাকে বা আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়ে থাকে কি প্রতিষ্ঠিত হয়ে না থাকে, এই জিনিসটাই আমরা ফ্যাটকা ফর্ম দিয়ে কনফার্ম করি। পরের পাতায় যাচ্ছি। এখন হচ্ছে কোথায় কি সাইন করতে হবে, এটা পরের পাতায় আমি এগুলো লিখে দিয়েছি যে কোথায় অ্যাকচুয়ালি সাইন করতে হবে। নোট রাখবেন যে আপনার ফর্মগুলো যত পেজে থাকুক এত পেজে সাইন করতে হয় না, ঠিক আছে? এগুলো হচ্ছে আমি এক্স্যাক্টলি ফর্মের নাম এবং কোন কোন ফর্মে সাইন করতে হবে এটা এখানে মেনশন করে দিয়েছি। পরের পাতায় যাচ্ছি। এগুলো হচ্ছে যে ডকুমেন্টগুলো কোথায় সাবমিট করবেন সবই আমরা বলছি যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অফিসে সাবমিট করার জন্য ঠিকানাটা এখানে দেওয়া আছে। তারপরেও আপনাদের কাছে যদি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কোনো ব্রাঞ্চ থাকে ওখানেও আপনারা সাবমিট করতে পারবেন। পরে যাচ্ছি। দ্যাটস ইট, এই পর্যন্তই। অ্যাকাউন্ট ওপেনিং এর ফর্মগুলো কিভাবে প্রিপেয়ার করছি, কোথায় সাবমিট করছি, ম্যাক্সিমাম কোয়েরিগুলোই আপনাদের এই ডকুমেন্ট থেকে আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইরফান ভাই। আপনাদের যদি কোনো কোশ্চেন বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের ব্যাপারে, আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। আমাদের এখানে যারা এক্সপার্ট আছেন ওরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। সো এ পর্যন্ত যেটা করলাম আমরা, প্রথম দুটো ধাপ আমরা কমপ্লিট করলাম। প্রথম ধাপে আমরা বললাম আয়াটা ইজি পে কিভাবে সাবমিট করতে হবে। দ্বিতীয় ধাপে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এক্সপ্লেন করলো কিভাবে অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য ফর্মটা ফিল আপ করতে হবে। সো ধরলাম প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ আপনাদের ডান। সো থার্ড স্টেপটা কি? আপনার অ্যাকাউন্ট কিন্তু এখনো মানে অ্যাপ্রুভাল, আয়াটা ইজি পে অ্যাকাউন্ট কিন্তু এখনো কিন্তু অ্যাপ্রুভাল হয়নি, কারণ আরো একটা ধাপ বাকি আছে আয়াটার সাথে। সো সেই ধাপগুলো নিয়ে পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করছি। সো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে যখন আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, তখন আয়াটা থেকে আপনার সাথে কমিউনিকেট করা হবে ইমেলের মাধ্যমে, যেখানে আপনাকে বলা হবে যে আপনার ব্যাংক ডিটেলস আপডেট করার জন্য আয়াটা ইজি পে পোর্টালে। সো এই ব্যাংক ডিটেলসটা কিসের জন্য? এই ব্যাংক ডিটেলটা হচ্ছে আপনার সোর্স অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে আপনি এই অ্যাকাউন্ট থেকে আয়াটা ইজি পে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। টাকা ট্রান্সফার করলে ওইখানে আপনি ওয়ালেটে দেখতে পারবেন এই টাকাটা। সো আপনি আপনার ব্যাংক ডিটেলস কিভাবে আপডেট করবেন সেটাকে এখানে দেখানো হয়েছে। সো ফার্স্ট স্টেপ, আপনি আয়াটা ইজি পেতে লগ ইন করার পরে আপনাকে ক্লিক করতে হবে ওয়ালেটে। ওয়ালেট থেকে ফান্ড ম্যানেজমেন্টে, যেখানে নাম্বার 1 দেখাচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট, তারপর আপনি ক্লিক করবেন নাম্বার 2 ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্ট, নাম্বার 3 এখানে আপনার সোর্স ব্যাংকের ডিটেলস আপনি দিবেন এবং এর সাথে আপনাকে ব্যাংক স্টেটমেন্টও দিতে হবে। সো একটা ব্যাংক মানে সোর্স ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। এখানে সবকিছু কমপ্লিট করার পরে 4 নম্বর বক্স যেটা হচ্ছে সাবমিট ফর রিভিউ। সো আপনাকে এখানে সাবমিট করতে হবে। সো এখানে আপনি সাবমিট করার পর এটা আমাদের ম্যানেজার, আপনার আয়াটা ইজিপি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন যে আমাদের একজন ম্যানেজার এই ডিটেলসটা রিভিউ করবে। রিভিউ করার পর ইন্টারনাল অ্যাপ্রুভাল হবে। ইন্টারনাল অ্যাপ্রুভাল হওয়ার পর আমাদের অফিস থেকে আপনাকে অফিসিয়ালি জানাবে যে আপনার আয়াটা ইজিপে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। যখনই আপনি এই ইমেলটা পাবেন যে আয়াটা ইজিপে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, তারপরেই আপনি টাকা টপ আপ করবেন আয়াটা ইজিপে অ্যাকাউন্টে। সো এখন পরবর্তী ধাপগুলো আলোচনা করব যে কিভাবে আপনি টাকা টপ আপ করবেন, কিভাবে টিকিট ইস্যুয়েন্স এর প্রসেসে যাবেন। সো প্রথমে হচ্ছে অ্যাড ফান্ড, মানে আপনি কিভাবে টাকা টপ আপ করবেন। এই যে আগের স্লাইডে আমরা যেখানে দেখিয়েছিলাম যে আপনি ব্যাংক ডিটেলস আপডেট করে আসছেন সোর্স ব্যাংক। সো ওই সোর্স ব্যাংক থেকে আপনাকে টাকা ট্রান্সফার করতে হবে বিএফটিএন অথবা আরটিজিএস এর মাধ্যমে। সো আপনার সেম ডেতে ট্রান্সফারের জন্য প্রত্যেক ব্যাংকের নির্দিষ্ট কাট অফ টাইম আছে। আপনি যদি চান যে সেম ডেতে টাকাটা টপ আপ হবে আয়াটা ইজিপে পোর্টালে, সো প্লিজ আপনাকে ইনশিওর করতে হবে আপনি কাট অফ টাইমের মধ্যেই টাকাটা
ট্রান্সফার করেছেন। যদি কাট অফ টাইমের মধ্যে যদি আপনি টাকা টপ আপ না করেন, তাহলে হয়তো টাকাটা ইজিপে ওয়ালেটে সেম ডেতে আসবে না। এটা হয়তো নেক্সট পরে ওয়ার্কিং ডেতে চলে যাবে। সো মেক শিওর যে আপনারা আপনাদের ব্যাংকের সাথে কনফার্ম হয়ে নিবেন যে কাট অফ টাইম কখন সেম ডে ট্রান্সফারের জন্য। সো আমি অ্যাড ফান্ড করলাম, টাকা ট্রান্সফার করলাম। টাকা ট্রান্সফার করার পর এখন আমি পরবর্তী ধাপে চলে যাব টিকেট ইস্যুয়েন্সের। সো টিকেট ইস্যু করার আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আয়াটা কাস্টমার পোর্টালে মানে আয়াটা ইজিপে পোর্টালের ওখানে একটা কোড জেনারেট করতে হবে, 16 ডিজিট কোড জেনারেট করতে হবে। এই কোড জেনারেটের মাধ্যমে আপনি টিকেট ইস্যুয়েন্স করতে পারবেন জিডিএস এ। সো আপনি কিভাবে এই আয়াটা ইজিপে কোডটা জেনারেট করবেন আয়াটা ইজিপে পোর্টালের মাধ্যমে, সেই ধাপটাই এখন এখানে বিস্তারিত আলোচনা করছি। ধরলাম আপনি টাকা টপ আপ করলেন, অ্যাড হয়ে গেল আপনার ওয়ালেটে, আপনি অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন। সো যদি দেখেন এই এক্সাম্পলটা, এই এজেন্সির এখানে দেখাচ্ছে যে 600 টাকা টপ আপ করা আছে। সো যখনই এখানে টাকা চলে আসবে, তখনই আপনি এই বক্সটা এনেবল দেখতে পারবেন, জেনারেট আইএপি নাম্বার। সো আপনি যখন এই জেনারেট আইএপি নাম্বারে ক্লিক করবেন, ঠিক তার নিচে চলে আসবে, এখানে হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 তে এখানে 16 ডিজিট একটা কোড চলে আসবে এবং এক্সপায়ারি ডেট। সো আপনি এটাকে কপি করে নিতে হবে। কপি করে আপনাকে জিডিএস এর মাধ্যমে টিকেট ইস্যু করতে হবে। এখানে একটা জিনিস ব্যাপার হচ্ছে, কারণ মার্কেটে অনেকগুলো জিডিএস আছে। আপনারা যেসব কোম্পানির জিডিএস ইউজ করেন, তাদের সাথে যোগাযোগ করে জেনে নিবেন আয়াটা ইজিপে এর জন্য সঠিক এন্ট্রিটা কি। এক এক জিডিএস এর এক এক রকম এন্ট্রি। সো আপনাকে শিওর হয়ে নিতে হবে যে সঠিক এন্ট্রি কোনটা। আর একটা জিনিস মনে রাখতে হবে, বাই ডিফল্ট আমরা সেটা হচ্ছে আয়াটা ইজিপে এর জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে সিসিসিএ ফলোড বাই দা 16 ডিজিট যে নাম্বারটা জেনারেট করেছেন সেটা আপনি এন্টার করলে জিডিএস এর মাধ্যমে, তাহলে আয়াটা ইজিপে টিকেট ইস্যু হবে। সো আমরা যেটা করলাম ধাপে ধাপে, অ্যাকাউন্ট ওপেনিং করলাম, টাকা ব্যাংক ডিটেলস আপডেট করলাম, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলো, টাকা টপ আপ করলাম এবং কোড জেনারেট করলাম। কোড জেনারেট করার পরে এখন দেখবো যে কিভাবে টিকেট ইস্যুস প্রসেসটা কাজ করে। প্রথম ধাপ হচ্ছে এজেন্ট ফান্ডস টু দ্য ইপি অ্যাকাউন্ট, মানে যেটা আপনি টাকা টপ আপ করবেন আয়াটা ইজিপি অ্যাকাউন্টে ওয়ালেটে। তারপরে ওয়ালেটে টাকা টপ আপ করার পরে আয়াটা ইজিপে পোর্টাল থেকে 16 ডিজিটের নাম্বারটা আপনি কপি করে নিবেন। কপি করার পরে যেটা জিডিএস এ আপনাকে এন্ট্রি করতে হবে, বাই ডিফল্ট যেটা বললাম সিসিসিএ 16 ডিজিট। তারপরও আপনাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে, কারণ ডিফারেন্ট জিডিএস আছে, তাদের এন্ট্রিটা ডিফারেন্ট। সো আপনাকে মেক শিওর হয়ে সঠিক এন্ট্রিটা নিয়ে নিতে হবে জিডিএস এর কাছ থেকে আয়াটা ইজিপে টিকেট ইস্যুয়েন্সের জন্য, এবং ফলোড বাই দা 16 ডিজিট যেটা আপনি আয়াটা ইজিপে তে জেনারেট করেছেন 16 ডিজিট নাম্বার, সেটা এখানে নিয়ে আসতে হবে। সো সেটা আপনি নাম্বার 3 এখানে জিডিএস এ এন্টার করলেন। জিডিএস থেকে ভেরিফাই করে দেখবে যে আপনি যে টিকেটটা ইস্যু করতে চাচ্ছেন তার সমপরিমাণ টাকা আয়াটা ইজিপে অ্যাকাউন্টে আছে কিনা। যদি থাকে, সে তখন অ্যাপ্রুভাল মেসেজটা পাঠিয়ে দিবে স্টেপ 5। পাঠানোর পরে জিডিএস থেকে টিকেটটা ইস্যু হয়ে আপনি দেখতে পারবেন আপনার সিস্টেমে, এবং নির্ধারিত সময়ে আমরা এয়ারলাইন্সকে টাকাটা সেটেল করব এবং সেই অনুযায়ী উইকলি যে রিপোর্ট হবে সেই রিপোর্ট জেনারেট হবে আপনার জন্য, এয়ারলাইন্সের জন্য এবং আয়াটার জন্য। এটা হচ্ছে টিকেট ইস্যুয়েন্স প্রসেস আয়াটার ইজিপি এর মাধ্যমে। সো আয়াটা ইজিপি এর মাধ্যমে শুধু টিকেট ইস্যু না, ভয়েড করতে পারবেন এক্সচেঞ্জ, রিফান্ড লাইক এনি আদার টিকেট, মানে যে কোনো আগে নর্মাল সিস্টেম যেটাই আয়াটা ইজিপি এর মাধ্যমে একই জিনিসই আপনি করতে পারবেন। সো আমরা আয়াটা ইজিপি এর মাধ্যমে টিকেট ইস্যুয়েন্স দেখলাম। এবার দেখব আয়াটা ইজিপি এর ভয়েড প্রসেসটা কিভাবে কাজ করে। সো এখানে 3টা পার্টি ইনভলভ আছে, ট্রাভেল এজেন্ট, জিডিএস এবং আয়াটা ইজিপি। সো প্রথম স্টেপ হচ্ছে এজেন্সি ভয়েড রিকোয়েস্ট করলো জিডিএস এর মাধ্যমে। জিডিএস এটাকে ভ্যালিডেট করলো যে টিকেট ভয়েডেন্স এর সবকিছু ভ্যালিডেট করার পরে, মেসেজ দেওয়ার পরে জিডিএস আয়াটাকে জানাবে, আয়াটা ইজিপি অ্যাকাউন্টে জানাবে।
এবং আয়াটা ইজি পে সেই আপনার যে কারণ যদি পরবর্তী আগের ধাপটা মনে রাখেন যে আমরা টিকিট ইস্যু করেছি। সো টিকিট ইস্যু করে যদি সেম ডে তে ভয়েড করে দিই, যখন ইস্যু হয়েছে টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিছে, ব্লক করে ফেলছে আয়াটা ইজি পে। সো যখনই আপনি আবার ভয়েড করবেন, তখন সেম ডে তে ভয়েড যখন করবেন এবং জিডিএস থেকে যখন আমরা মেসেজটা পেয়ে যাব, তখন সিস্টেম এটাকে আপনার যে টাকাটা ইস্যু করার সময় কেটে নিছিল, সেই টাকাটাকে আনব্লক করে দিবে। এবং আনব্লক করে দিলেও যেহেতু এটা ১ম এ ইস্যু হয়েছে আয়াটা ইজি পে তে, সে অনুযায়ী কোড জেনারেট হবে এবং বিলিং এ আপনাকে শো করবে যে এটা আয়াটা ইজি পে টিকেট বাট ক্যানেক্স মানে ভয়েড। আ আপনারা সবাই হয়তো অবগত আছেন যে ভয়েড করতে হয় সেম ডে তে। আদারওয়াইজ ভয়েড যদি সেম ডে তে না করতে পারেন তাহলে আপনাকে রিফান্ড প্রসেস এ চলে যেতে হবে। এখন আমরা আলোচনা করব কিভাবে আয়াটা ইজি পে রিফান্ড প্রসেস কাজ করে। সো সেইম ট্রাভেল এজেন্ট, জিডিএস এবং আয়াটা ইজি পে। সো ট্রাভেল এজেন্ট রিকোয়েস্ট করলো জিডিএস কে রিফান্ডের জন্য। জিডিএস এটা ভ্যালিডেট করলো রিফান্ডটা, ভ্যালিডেট রিকোয়েস্ট। ভ্যালিডেট রিকোয়েস্ট যদি ঠিক থাকে তাহলে জিডিএস ফরওয়ার্ড করবে এটা রিফান্ড হয়েছে আয়াটা ইজিপে অ্যাকাউন্টের জন্য। আয়াটা থেকে আপনাকে এই ফান্ডটা ফেরত দেওয়া হবে ১ দিন পরে, ১ বিজনেস ডে, 1 ওয়ার্কিং ডে এর মধ্যে আপনাকে এই টাকা ওয়ালেটে ফেরত দেওয়া হবে। মানে আপনার আয়াটা ইজিপে পোর্টালে এটা ফেরত দেওয়া হবে। এবং সেই অনুযায়ী কোড জেনারেট হবে যখন রিফান্ড হয়ে যাবে, স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, রিপোর্টে অনুযায়ী এটা রিফান্ড স্ট্যাটাস শো করবে এবং উইকলি যে বিল জেনারেট হবে সেখানে আপনি দেখতে পারবেন যে এটা রিফান্ড এফওপি ফর্ম অফ পেমেন্ট হচ্ছে আয়াটা ইজি পে ইপি। যদি কোনো কারণে পার্শিয়াল রিফান্ড হয় এবং সেক্ষেত্রে আপনারা আহ, যদি মনে করেন যে বিএসপি লিংকের মাধ্যমে করতে চাবেন তাহলে আপনাকে বিএসপি লিংকের মাধ্যমে আপনি রিফান্ড অ্যাপ্লিকেশন করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে এয়ারলাইন্সের অ্যাপ্রুভাল লাগবে। সো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে কিভাবে একটা ইজিপে টিকিট ইস্যুয়েন্স কাজ করে, ভয়েড কিভাবে করা যায় এবং রিফান্ড প্রসেস। নাও এখন আমরা যেটা দেখবো হচ্ছে উইথড্রয়াল। ধরেন আপনার ওয়ালেটে টাকা আছে অনেক টাকা, কিন্তু আপনি কোনো কারণে কিছু টাকা উইথড্র করতে চান অথবা সম্পূর্ণ টাকা উইথড্র করতে চান। তাহলে এই উইথড্রয়ালটা আপনি কিভাবে কাজ করবে সেটা হচ্ছে আপনি উইথড্রয়ালটা লগ ইন করার পরে কাস্টমার পোর্টালে আপনাকে আগে লগইন করতে হবে। লগইন করে আয়াটা ইজিপে পোর্টালে যেতে হবে। পোর্টালে যাওয়ার পরে ওয়ালেট থেকে ফান্ড ম্যানেজমেন্ট থেকে উইথড্র ফান্ডস এ ক্লিক করতে হবে। উইথড্র ফান্ডস এ ক্লিক করার পরে ওইখানে আরেকটা বক্স আসবে আপনার কাছে। ওইখানে জিজ্ঞেস করবে আপনি কত টাকা উইথড্র করতে চান। আপনি চাইলে পার্শিয়াল অ্যামাউন্ট ও উইথড্র করতে পারেন অথবা পুরো অ্যামাউন্ট ও উইথড্র করতে পারেন। সো ওই বক্সে লিখতে হবে এবং একটা রিজন দিতে হবে যে কি কারণ বা রেফারেন্স দিতে হবে। দেওয়ার পরে লাস্টে হচ্ছে উইথড্র ফান্ডস বাটনে ক্লিক করতে হবে। সো আপনার রিকোয়েস্ট সাবমিটের পর 2 ওয়ার্কিং ডেজ এ এই টাকাটা ফেরত যাবে। এখন কথা হচ্ছে এই টাকাটা ফেরত যাবে কোথায় ফেরত যাবে? এই টাকাটা ফেরত যাবে হচ্ছে আপনার সোর্স ব্যাংকে, যেখানে আপনি ব্যাংক ডিটেইলস আপডেট করেছিলেন আয়াটা ইজিপে পোর্টালের ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্ট যেখানে আপডেট করেছিলেন। এই যে এখানে আপডেট করেছিলেন যে ঠিক ওই অ্যাকাউন্টেই আপনার এই উইথড্রয়াল এর টাকা ফেরত যাবে। এবং এটা লাগবে হচ্ছে 2 বিজনেস ডে, 2 দিন লাগবে। সো আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে টিকেট ইস্যুয়েন্স, ভয়েড, রিফান্ড, উইথড্রয়াল। এখন একটা ইজিপে টিকিট ইস্যু করার পরে কিভাবে এটা বিলিং এবং রিপোর্টে আপনার রিফ্লেক্ট করবে। সো প্রথম যে পিডিএফ ফাইলটা দেখাচ্ছে সেটা হচ্ছে বিলিং ডিটেলস। সো বিলিং ডিটেলসে আপনি কিভাবে বুঝবেন যে এটা একটা ইজিপে টিকিট? তো বোঝার অপশনটা হচ্ছে এফওপি। এফওপি এর ফুল ফর্ম হচ্ছে ফর্ম অফ পেমেন্ট। ফর্ম অফ পেমেন্ট দেখেন এখানে বক্স করে দেওয়া হচ্ছে ইপি। ইপি মানে হচ্ছে আয়াটা ইজি পে। ঠিক তার উপরেরটা দেখেন হচ্ছে সিএ। সিএ মানে হচ্ছে ক্যাশ। সো এটা হচ্ছে ক্যাশে ইস্যু হয়েছে আর এই টিকেটটা ইস্যু হয়েছে আয়াটা ইজি পে তে। আর আমি যদি থার্ড বক্সটা দেখি এটা হচ্ছে একটা রিফান্ড। হুম? এখানে হচ্ছে ট্রানজাকশন কোড।
ট্রানজাকশন কোড দিয়ে বোঝা যায় এটা কি টিকেট ইস্যু, ভয়েড নাকি রিফান্ড। সো ট্রানজাকশন কোড হচ্ছে রিফান্ড, RFND, এবং ফর্ম অফ পেমেন্ট হচ্ছে ইপি। সো বিলিং ডিটেলস থেকে আসলে আপনি জানতে পারবেন যে যে টিকেট ইজিপে, টিকেট ইস্যুয়েন্স, ভয়েড এবং রিফান্ড। আরেকটা পিডিএফ ফাইল থাকে আমাদের, যেটা হচ্ছে সামারি। সামারি থেকেও আপনি জানতে পারবেন যে আয়াটা ইজিপেতে কত টাকার ইস্যুয়েন্স হয়েছে, যেমন ক্যাটাগরি ওয়াইজ, যে ক্যাশে কত, ক্রেডিট কার্ডে কত, আয়াটা ইজিপে। সো পিডিএফ ফাইল হচ্ছে উইকলি, এবং যেটা যদি সামারি দেখতে চান তাহলে বিলিং সামারির উপরে আপনাকে ফোকাস করতে হবে, আর যদি ডিটেলস দেখতে চান তাহলে পিডিএফ এর বিলিং ডিটেলস দেখতে হবে। এই হচ্ছে আমাদের আজকের সেশন। আমরা তৃতীয় ধাপটাও কভার করে ফেলেছি, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা এখনই টাইপ করতে পারেন চ্যাট বক্সে। আমরা চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। তারপরও যদি আপনারা মনে করেন যে না, যে আপনাদের আরো কোয়েরি থাকতে পারে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আয়াটা কাস্টমার পোর্টালের মাধ্যমে। সেটা কিভাবে, কাস্টমার পোর্টালে লগ ইন করার পরে আন্ডার রিসেন্ট কেসের মধ্যে কন্ট্যাক্ট অপশন আছে, সেখান থেকে কেস ক্রিয়েট করে অথবা চ্যাটের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের যে ফোন নাম্বার আছে, সে ফোন নাম্বার হচ্ছে +6564992422। এখানে আপনি আমাদেরকে পাবেন বাংলাদেশ সময় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আহ এই হচ্ছে আজকের সেশন। সবাইকে ধন্যবাদ যে আজকে সেশনে জয়েন করার জন্য। প্লিজ আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ চ্যাট বক্সে কোশ্চেন গুলো লিখেন, আমরা অ্যান্সার করার চেষ্টা করব।